আমাদের কড়া খবরে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পড়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলায় গ্রেপ্তার হতে পারে এমনটাও আমরা শুনতে পাচ্ছি। এই অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নামে একাধিক থানায় কিন্তু এফআইআর দায়ের হয়েছে। উনি উস্কানিমূলক যে কথাবার্তা বলেছেন ভোটের আগে এবং ভোট পরবর্তী। আপনি কি বলবেন, কে আগে গ্রেপ্তার হতে পারে? দেখুন, সেটা কি আগে গ্রেপ্তার হবে সে তো যারা ইনভেস্টিগেশন করছে তারা বলতে পারবেন। কিন্তু একটা জিনিস তো বুঝবেন যে গোটা রাজ্য জুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যেভাবে দুর্নীতির ট্র্যাডিশন চালিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং বিশেষ করে তার সঙ্গী সাথীরা, তারই একটা নতুন রূপ হচ্ছে এই সই জালিয়াতি। ওরা তো সবকিছুতে জালিয়াতি করে, সইটাও জালিয়াতি করেছে এবং তদন্ত চলছে। আর কলকাতা হাইকোর্টের রায়ে মানে নির্দেশের ফলে দিল্লি থেকে উড়ে আসতে হয়েছে, এমনি এমনি আসেনি। রক্ষা কবচ চাইতে এসেছিল, রক্ষার বদলে মানে অরক্ষায় হয়ে গেছে আর কি। ফলে সেখানে তদন্তের সম্মুখীন হতে হবে, বিচার হবে, তারপরে বিচারে যা হবে, শাস্তি হলে অবশ্যই শাস্তি হবে। আর এর ছাড়াও তো অনেক অপরাধ সংগঠিত করেছে, সেগুলো ঠিকঠাক তদন্ত করলে অনেক দিন আগেই চলেছে। এই সমস্ত দিকে বাঁচতে কি তারা দিল্লি ছুটে গিয়েছিলেন সেখানে কংগ্রেসের সাথে? অবভিয়াসলি এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, এখন রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, পিঠ বাঁচানোর জন্য, দল টিকিয়ে রাখার জন্য, এবং শুধুমাত্র মানে এই দিল্লি ছোটা না, কলকাতায় বসে বামেদের আহ্বান করা বা সাধারণ মানুষের আহ্বান করা, সবাই প্রত্যাখ্যান করছে। তারপরে এই গিয়ে কংগ্রেস নেত্রীর বাড়ি যাওয়া, গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি যাওয়া, এসব করে বেড়াচ্ছেন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে দল, এই দলটাই তো মনে হচ্ছে যে নেই। যথারীতি দেখা যাচ্ছে যে 19 জন যে সাংসদ তাদের সই দেখা গেছে যে তারা অন্য দলে কাকুরি বসছিলেন, তাদের সাথে মিলিতভাবে একটা ভালো তৃণমূল এরকম ধরনের একটা কথা শোনা যাচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা আর কাউকে সেরকম দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন আদৌ কেউ আছে কিনা সেটাই সন্দেহ। দেখুন, যারা আছেন তারা কতটা আছেন, কতটা মনে প্রাণে আছেন, কতটা বাইরে বহিরাগত ভাবে, তারাই বলতে পারবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যারা করতেন তারা স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেন না, এটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কিসের জন্য লোকে করতে গেছিল? খুব মহৎ উদ্দেশ্য নিয়ে, বিরাট আদর্শ নিয়ে, বিরাট নীতি নিয়ে না। আপনি তৃণমূল কংগ্রেস করতে গেছে যারা যারা করে তাদের জিজ্ঞাসা করুন আপনি কিসের জন্য তৃণমূল কংগ্রেস। একটা কথা বলি, উন্নয়ন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি তো বলছেন উনি এই দলের পাশে আছেন, যথারীতি উনি সৎ একজন রাজনীতিবিদ। সে তো বলবেনই। এক মিনিট, সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ খুলতে দেখা গেছে, তিনি কিন্তু বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি দলে রাখা হয় তাহলে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো তিনি মহান নেতা বলেছিলেন, আমাদের সেনাপতি বলেছিলেন। দেখুন, এসব হচ্ছে যে ভোটে হেরে গেছেন তাই আজকে খারাপ হয়ে গেছে। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এটা বলার পরেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে যুব নেতা, সেনাপতি, এসব বলেছিলেন, তেল মেরেছিলেন, যে টিকিট নিয়েছেন, এই সমস্ত করেছেন। দেখুন, হেরে গেছেন, এখন সব অনেক কিছু কথা বলছেন। কালকে যদি না হারতেন এরা কি বলতো? এরা যখন বলতো যে অভিষেক ব্যানার্জির মতো নেতাই হয় না, বিরাট নেতা। এখন যত সব ধান্দাবাজির সব কথাবার্তা এখন বলছেন, এই যে যারা ধরেন তৃণমূল ত্যাগ করেছেন, এই যদি তৃণমূল জিতে যেত এরা বিরাট বিদ্রোহী হতো নাকি? এরা তখন অভিষেক ব্যানার্জি পারলে মানে পায়ের জুতো মোজা খুলে দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানে বিরাগ হয়ে কি তারা অন্য দল করছে, এটা তো ক্লিয়ারলি হয়ে গেছে। দেখুন, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ধান্দাবাজ, এরা হচ্ছে ধান্দাবাজ। তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় নেই তাই ধান্দাবাজি করছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে এরা কেউ বিপ্লবী হতো না, কেউ বিদ্রোহী হতো না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে এরা সব সুরসুর করে বলতো, মমতা ব্যানার্জি ওই যে বলছিলেন না, মমতা ব্যানার্জির শাড়ি ভালো, মমতা ব্যানার্জি কি গ্লো করছে, কি সব বলছিলেন, এইসব আরো অনেক কিছু কথা বলতেন। যে বলছিলেন সেও বলতেন। আজকে সব বিপ্লবী হয়েছে, বিদ্রোহী হয়েছে, তো কিসের জন্য? দলটা ক্ষমতায় নেই। দলটা ক্ষমতায় থাকলে সব সুরসুর করে গিয়ে পায়ে তেল মরতো, যা বলতো, যদি বলতো যে এখানে তোকে উল্টো করে হাঁটতে হবে, উল্টো করে হাঁটতো, সিধা করে হাঁটতে হবে, সিধা করে হাঁটতো, ডিগবাজি দিতে হবে, ডিগবাজি দিত, লাফাতে হবে লাফাতো, নাচতে হবে নাচতো, যা বলতো তাই করতো।
সায়নী ঘোষ সব তাকে রীতিমতো দেখুন দেখা গেল একেবারে মুখ থেকে সেই যে আগের সাদা এই সাদা শাড়ি ওই হ্যাঁ, হাওয়াই চটির ওই স্টাইল থেকে যে মুখ ঢাকা স্টাইল, এগুলো তো দেখুন এগুলো তো মানে চলতে থাকবে। এগুলোকে কেন এনেছিল? রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন তার রাজনৈতিক কর্তৃত্ব চ্যালেঞ্জ হবে না যদি এই দেব, সায়নী, জুন, রচনা, মিমি, নুসরত এদের আনে। এদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, রাজনৈতিক অস্তিত্ব নেই। এক, তাহলে রাজনৈতিক কর্তৃত্ব চ্যালেঞ্জ হবে না। দ্বিতীয় হচ্ছে একটা কেন্দ্রে 10 জন দাবিদার, মারামারি হচ্ছে টিকিট নিয়ে। নে বাবা, একটা দেব এনে দে, একটা সায়নী এনে দে, একটা জুন এনে দে, একটা রচনা এনে দে, মারামারি বন্ধ। এদেরকেই তো বেশি দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরাঘুরি করতে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো পলিটিক্যাল লিডার থাকলে আজকে এই অবস্থা হতো নাকি? ডিম খেতে হতো আজকে? এই যে টমেটো, গোবর, ডিম খেতে হচ্ছে কিসের জন্য? পলিটিক্যাল লিডার থাকলে এসব করতে হতো। তারা দেখুন, পলিটিক্যাল লিডার থাকলে তার একটা, সে জানে রাজনীতিতে উত্থান থাকবে, পতন থাকবে। রাজনীতিটা সেরকম করত। তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা সেরকম ছিল না। ওটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ওখানে যাও, ইনকাম, ইনভেস্ট করো, ইনকাম করো, টিকিট কিনতো, মানে ইনভেস্ট করতো। তারপরে সেই যেহেতু টাকা দিয়ে টিকিট কিনেছে, এবার টাকা তুলতে শুরু করলো। এই যে কুণাল ঘোষকে তো আপনি বলতেই পারেন যে সে তার মধ্যে ওই বেইমানি শব্দটা নেই। উনি তো নিজেও বলেছেন যে আমার মধ্যে বেইমানি শব্দটা থাকবে না। চোর হয়তো লোকে বলতে পারে। এখন তো কম্পিটিশন, মানে বেইমান কাকে বেইমান মানে বেইমান বড় না চোর বড়? বেইমান ভালো না চোর ভালো? একজন বলছে আমাকে বেইমান বলতে পারো কিন্তু আমি চোর না, আর একজন বলছে না আমাকে চোর বলতে পারো কিন্তু আমি বেইমান না। এখন মানে কম্বিনেশন তো, তৃণমূল কংগ্রেস মানে কম্বিনেশন, এটা বুঝতে হবে। তৃণমূল কংগ্রেস মানে একটা কম্বিনেশন। চোরি, বেইমানি, রাহাজানি, খুন এসব থাকবে তৃণমূল কংগ্রেসে। দলের আদর্শটাই দেখুন, আদর্শহীন একটি রাজনৈতিক দলের যা যা পরিণতি হওয়া উচিত তৃণমূল কংগ্রেসে সেটাই হয়েছে। ঋতব্রতর যে দল ভালো তৃণমূল, সেটা কিভাবে দেখছেন? সেটা কিভাবে? দেখুন, ঋতব্রত এরা তো পলিটিক্যালি মানে ধান্দাবাজির জায়গায় গেছে। সোজা কথা, প্রথমে এক জায়গায় থেকে বিতাড়িত হয়েছেন আর একটা দলে এসে, সেখান থেকে বিতাড়িত হয়েছেন। তারপরে আজকে বলছেন আমি ব্লক খুলছি, তৃণমূলের একটা ব্লক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শদাতা। এগুলো রাজনৈতিক এটা কি বিজেপির ধান্দাবাজি। বি টিম হিসেবে কাজ করছে? তো রাজনৈতিক ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়। বি টিম, সি টিম, ডি টিম যাই বলুন না কেন, এগুলো হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি। এরা কোনোদিনই বিরোধী ছিল না। এরা সবসময় ওই শাসক পক্ষে থাকতেই এরা বেশি স্বচ্ছন্দ বোধ করে। অন্যদিকে দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার হচ্ছে ত্রিপল, যে ত্রাণ সামগ্রী, সেই সমস্ত কিছু, শাড়ি, ত্রিপল, একদমই, প্লাস্টিকের বালতি। একদমই। দেখুন, এইগুলো তো শুধুমাত্র তৃণমূল নয়, গরু চোর, বালি চোর ছিল না, ত্রিপল চোরও ছিল, চাল চোরও ছিল। এখন দেখা যাচ্ছে বালতি চোর, সাদা শাড়ি চোর, সবকিছু। মানে তৃণমূল কংগ্রেস মানে যে চুরি, সেটা প্রতিদিন প্রতিভাত হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে চলে যান, তাহলে এই ঋতব্রত তৃণমূল দল কতটা পশ্চিমবঙ্গে মানে আপনার? দেখুন, কংগ্রেসে যাবে, কংগ্রেস নেবে, তবেই তো কংগ্রেসে যাওয়া হবে। এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন, আব্দুল মান্নান সাহেবরা রয়েছেন, তারা কতটা মেনে নেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, উনি গেলেন বলে যে কংগ্রেস নেবে তার তো বিষয় না। কংগ্রেসের সত্য সব থেকে বেশি ক্ষতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস, তারপরে 2011 সালে সেই কংগ্রেসের হাত ধরেই আবার ক্ষমতায় আসা, তারপর সেই কংগ্রেসের পিঠেই ছুরি মারা, আবার তাদেরই দল ভাঙানো, এ সমস্ত করেছেন। তৃণমূল কংগ্রেসের দ্বারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো কংগ্রেস নিজে। ফলে সেই কংগ্রেস কতটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেবে, সেই নিয়ে সন্দেহ আছে। কিন্তু কংগ্রেস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য। সে তো কংগ্রেসের তো, দেখুন, সেটা তো কংগ্রেসের অবস্থান, রাজনৈতিক অবস্থান। সে তো মানুষ তো আর সে আগে হোক, আগে শিশু জন্মাক, তবেই তো তার স্কুলে পাঠানো, তবেই তো তার বিয়ের গল্প বলবেন। আগে শিশু জন্মাক, আগে কংগ্রেসে মমতা ব্যানার্জি যাক, তারপরে। মমতা ব্যানার্জি এখন ওই টাকাটা আছে যেটা ফান্ড, পার্টির ফান্ড বাঁচানোর জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু স্যার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়
কংগ্রেসের সাথে যাচ্ছে বা আলাদাই কিছু করছে, সেটা অখণ্ড একটা বিজেপি বিরোধী দল গড়ার জন্য করছে, সেক্ষেত্রে বামেরা তো সাইড দেখুন নিচ্ছে না, তাহলে বামেরা কি বিজেপি আরে মমতা ব্যানার্জির হাত কে ধরবে? ওরকম কর্দমাক্ত হাত, ওরকম করাপ্টেড হাত কে ধরবে? কে ধরবে না? ওর হাত যে ধরবে সে ডুববে। আর পচা আলু, ওই পচা আলুকে বস্তায় ভরে। বামেদের এখানে লড়াই আমরা দেখছি যে হকার উচ্ছেদে, যেখানে বামেরা রাস্তা রীতিমতো প্রতিবাদ করছে, মিছিল করছে, সেখান থেকে তাদেরকে অ্যারেস্টও করা হচ্ছে, বিভিন্ন ঘটনা আমরা দেখলাম। কিন্তু একসময় বামেরাও তো এই অপারেশন স্যামসিং করেছিল। কিন্তু তারা সেই সময় আপনি জানবেন বেলেঘাটায় এই যে হকার মার্কেট, দেখবেন ওই যে গড়িয়াহাটে হকার মার্কেট, এগুলো পুনর্বাসিত করেই। দেখুন হকার কোনো জায়গা থেকে পুনর্বাসিত আপনি করতেই পারেন। একটা হকার ফ্রি জোন করবেন, ওটা রাস্তা অকুপাইড হয়ে গেছে, অবভিয়াসলি অকুপাইড হওয়া উচিত না। তার জন্য তাকে অল্টারনেটিভ যে রেমেডি দেওয়া, অল্টারনেটিভ প্ল্যাটফর্ম দেওয়া, অল্টারনেটিভ হকার্স মার্কেট দেওয়া, অল্টারনেটিভ প্লেস দেওয়া, সেটা ভাবতে হবে। পুনর্বাসন দিন না, হকারকে পুনর্বাসিত করে তারপরে হকার উচ্ছেদ করুন না, অসুবিধা তো নেই। পুনর্বাসন দিতে হবে, তাকে অন্য একটা জায়গা দিতে হবে, তাকে সঠিকভাবে জায়গা দিন, দোকান দিন, যে পুনর্বাসিত করে তারপরে সে জায়গাটা মুক্ত করুন, তাহলে তো ঝামেলা মিটে যায়। কিন্তু অপোজিট যারা বলে তারা তো বলছে যে এই হকারদের উৎপত্তি হলো কি করে? বামেরা বিভিন্ন কলকারখানা বন্ধ করে দিয়েছিল, বিভিন্ন এখন কলকারখানা খুলুন, তাদের চাকরি দিয়ে দিন, তাহলে হকার থাকবে না। সেখানে শ্রমিকরা কাজ হারিয়ে তারপরে হকারে তাদের থাকবে না। বামেরা তো আজ 15 বছর আগে চলে গেছে। আপনি দিয়ে দিন, খুলে দিন, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিন। দেখুন এটা তো বলে লাভ নেই। শুধু হকার ভারতবর্ষের সমস্যা না, এটা গল্প বলার জন্য অনেক কিছু বলা যায়। ভারতবর্ষের সব মানুষকে চাকরি দিতে পারবে না। পৃথিবীর কোন অস্ট্রেলিয়াতেও হকার সমস্যা রয়েছে, আপনি গুগল খুলুন, অস্ট্রেলিয়াতেও হকার অ্যাক্ট রয়েছে। অস্ট্রেলিয়া কি মানে সেখানেও কি বামেরা গিয়ে বন্ধ করে দিয়ে এসেছিল? সেটা তো কথা নয়। যেখানে বেকার রয়েছে সেখানেই হকার রয়েছে, এবং সেই হকার সমস্যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্যা না, ওরা বিশ্বজনীন সমস্যা। এটা ভাবতে চিন্তা অন্যভাবে করতে হয়। সেই জন্য 2014 সালে এটাতে বামেরা আইন আনেনি। 2014 সালে যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট, সেটা কিন্তু সেন্ট্রাল লেজিসলেশন, তার ভিত্তিতে টাউন ভেন্ডিং কমিটি হয়। ফলে এই টাউন ভেন্ডিং কমিটি সেগুলো অস্তিত্বহীন করে দিয়েছেন। তাদের কোনো অস্তিত্বই নেই। ফলে কোনটা হকার ফ্রি জোন হবে, কোন জায়গায় হকার বসবে, কতটা হকার বসবে, কিভাবে হকারদের মানে তাদের যে দৈনন্দিন রুটি রুজি কিভাবে চলবে, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া কোনো কমিটিই নেই। এগুলো তো থাকা উচিত, এবং হকারদের পুনর্বাসিত করেই হকার উচ্ছেদ করা উচিত। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা উচিত নয়। এভাবে কি বামেদের পুনর্জাগরণ সম্ভব? সে সময় বলবে, নিশ্চিতভাবেই চেষ্টা তো করবে। সব রাজনৈতিক দলই চেষ্টা করে, বামেরাও চেষ্টা করবে, অন্যান্য রাজনৈতিক দলও চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। রাজনীতির গতিময়তায় তাই। কিন্তু তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ক্ষতি পশ্চিমবঙ্গের করে দিয়েছে, সেটা পূরণ করতে অনেকটা সময় লাগবে বলেই মনে করি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।